এই যে হাজির হয়ে গেলাম নাথিং ফোন 3A নিয়ে, সরি 4A কি বলি, 3A তো বাংলাদেশ মার্কেটে অনেক আগেই আসছে, অলরেডি অনেকে ব্যবহার করছেন। ওইটার কি অবস্থা, কেমন কি লাগছে কমেন্ট করে জানাবেন। বাট 4A আসলে কি ওটার সাকসেসর, কতটুকু ভালো করছে, দাম অনুযায়ী কতটুকু কি ঠিকঠাক আছে, কি কি পেলাম সবকিছু জানবেন, কারণ এটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনারা অলরেডি পেয়েছিলেন। এবারে ফাইনালি আসল পালা, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কোন জায়গায় খারাপ ছিল, কোন জায়গায় ভালো ছিল, দাম অনুযায়ী কতটুকু ঠিক আছে সেইটা ফাইন্ড আউট করার পালা, রাইট? সো আমাদের কাছে এই ফোনটা পাঠিয়েছিল SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা অবশ্যই অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে। ঢাকা, যমুনা, ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ঢাকার বাইরেও অনেকগুলো স্টোর রয়েছে, যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন। অ্যারাউন্ড 40K প্রাইসে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি রাইট নাও। ডিজাইনে হ্যাঁ কিছুটা চেঞ্জেস আছে, বাট ওই সেমি ট্রান্সপারেন্ট যে ডিজাইনটা ছিল ওইটা অবশ্যই ধরে রাখছে। তবে ক্যামেরা মডিউলের জায়গাটা আর গ্লিমস লাইটের জায়গায় পরিবর্তন আপনারা পাবেন। অনেকগুলো লাইট এবারে দেয়নি, জাস্ট এই যে এক সাইডে রাইট সাইডে আমরা দেখতে পাই লম্বা একটা বারের মতো যেখানে লাইট রয়েছে রিয়ার প্যানেল থেকে রাইট সাইডে। এটা প্রোগ্রেস বার হিসাবে কাজ করে যখন আপনি চার্জে বসাবেন। আবার ক্যামেরা রেকর্ডিং অন করলে ভিডিওতে তখন লাল লাইটটা জ্বলে, নোটিফিকেশন লাইটস হিসেবে জ্বলে এরকম। তবে ওর যে বড় ভাই প্রো যেটা, ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স ডিসপ্লে দেখতে পাই। এনিওয়ে এই স্মার্টফোনটা হাতে নিয়ে আর কি বেশ ভালো ফিল হয়। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি ঠিকই, তবে ওদের প্লাস্টিকটাতে একটা ম্যাট ফিনিশ এমনভাবে দিয়েছে যেটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। 3.5mm হেডফোন জ্যাকটা এখানে দেয়নি। একটা এসেনশিয়াল বাটন আছে, এটা যে কখন কোন এসেনশিয়াল কাজে লাগে আমি নিজেও জানি না। মানে ওই আগের মতোই, এখানে AI এর তেমন কোনো ইমপ্লিমেন্টেশন নেই, বাট এইটা দিয়ে আপনার কাজবাজ একটু সহজ করা যায়। এটার ব্যাপার আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। রাইট সাইডে হোম বাটন অ্যান্ড ভলিউম রকার, আর রিয়ার প্যানেলে আমরা 3টা ক্যামেরা দেখবো। অ্যামোলেড প্যানেলটা ম্যাক্সিমাম মানুষের কাছেই হয়তো ভালো লাগবে, বাট যে জিনিসটা ভালো লাগবে না সেটা হচ্ছে গিয়ে বেজেল এরিয়া। এটা সিমেট্রিক্যাল কিন্তু বেশ কিছুটা মোটা লাগে আসলে। প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করতে গেলে ওটার থেকে কম মনে হবে না, বরং একটু বেশিই লাগবে, হয়তো একটু বেশিই লাগে। এটা আর একটু স্লিম করলে ফোনটা দেখতে খুবই দুর্দান্ত লাগতো। এটা অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টের ফোনগুলোর সাথে যদি কম্পেয়ার করেন ডিসপ্লের বেজেল এরিয়া, তাহলেও একটু মোটা মনে হবে আপনাদের কাছে। 5 হোল কাট আউট আছে, সাইজটা হচ্ছে গিয়ে 6.78 ইঞ্চ। ওকে, এটা স্ট্যান্ডার্ডের চাইতে একটু উপরে মনে হয় আমার কাছে আর কি। 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, এই জায়গা ঠিকভাবে ধরে রাখতে পারে। মোস্টলি আমরা 120 হার্জই পেয়েছি, কিছু অ্যাপ 90-এর উপরে যায় নাই, লক করছে। যেমন ধরুন গ্যালারি অ্যাপটা, ওইটা 90 থেকেই লক করে দেখলাম। 2160 হার্জ হচ্ছে PWM ডিমিং, HD10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট পাওয়া যায় দেখলাম। 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা আউটডোর ইনডোর সব কন্ডিশনে ভালো দেখা যাচ্ছে। ডিরেক্ট সানলাইটে ওটা চালাতে পারবেন, ওইগুলো নিয়ে প্যারা নাই আর কি। আর সর্বশেষ প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। আর একটু বেটার করে প্রোটেকশন থাকলে তো ভালোই তো, বাট স্টিল অনেকে দেয় না সেই জায়গায়। ওকে, কালারের প্রোটেকশন ভালো, বাট যেটা মাথায় রাখবেন ওদের ফোনগুলোতে, মানে নর্মালি অন্য ফোনের অ্যামোলেডে যেমনটা আমরা দেখি খুব ভিভিড পপআপ টাইপের একটা কালার দেয়, নাথিংয়ের ফোনগুলোর কালার ক্যালিব্রেশনটা একটু ডিফারেন্ট। এটাকে আমি একদম ন্যাচারাল লেভেলে বলবো না, বরং মনে হয় যেন একটু কালারটা কম লাগে আর কি, ওরকম লাগে। একেবারে অ্যাকচুয়াল অ্যামোলেডের মতো ওই লেভেলে ডেপথটা পাওয়া যায় না মনে হয়, একটু কম মনে হয় আর কি। কিন্তু আপনি IPS এর সাথে আবার কম্পেয়ার করতে চাই না, ডেফিনেটলি IPS এর তুলনায় বেশি, বাট একদম ম্যাক্সিমাম গয়রাহ আমরা যে অ্যামোলেডগুলো দেখি একটু ভিভিড টাইপের কালার দেয়, তার তুলনায় আপনার কাছে একটু কম মনে হতে পারে কালার। এছাড়া টাচ রেসপন্স ভালো, অন্য কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি, বাট ডিসপ্লের পোর্শনটাতে আমরা অতিরিক্ত হিট জেনারেট করতেও দেখিনি। চলো একটু ক্যামেরা নিয়ে আলোচনা করি। এই স্মার্টফোনটা ক্যামেরার জন্যই ম্যাক্সিমাম মানুষ কিনবে, আর এই স্পেশাল ডিজাইন। ক্যামেরা হিসেবে আমরা স্মার্টফোনের রিয়ারে 3টা শুটার পাবো, 50, 50 এবং 8। মেইন শুটার 50 মেগাপিক্সেলের টেলিফটো, যেখানে 3.5x অপটিক্যাল জুম দেয়। এছাড়াও রয়েছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। 4K 30 fps এ রেকর্ড করতে পারে এর ব্যাক সাইডের ক্যামেরা। ছবির কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমি ওর প্রিভিয়াস জেনারেশনকে একটু টেনে আনবো, আই মিন নাথিং ফোন 3A। ওইটার তুলনায় ক্যামেরার রেজাল্ট আপনারা কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গায় দেখবেন। ফার্স্ট অফ অল ডিটেল আপনারা বেটার লক্ষ্য করবেন, জুম করতে গেলে এইটাতে ডিটেল কিছুটা বেশি পাবেন। খুব ভালো হতো যদি আমাদের কাছে ওই ফোনটাও থাকতো, তাহলে সাইড বাই সাইড কম্পেয়ার করা যেত, বাট আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে বলতে পারি এইটার ডিটেলের পরিমাণে কিছুটা বেড়েছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল তুলনামূলকভাবে বেটার, অ্যান্ড যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে কালারের ক্ষেত্রে। নাথিং ফোন 3 এর কালার ডেফিনেটলি ভালো, বাট এইটার কালারটা আরও বেশি ক্রিস্প, আরও বেশি আপনার কাছে ভাইব্রেন্ট ভিভিড একটু লাগবে এরকম, যেটা চোখের মানে দেখতে আরও বেশি আই প্লেজিং টাইপের, বা চোখে মনে হবে যেন হ্যাঁ এটা ছবি একটু বেশি সুন্দর লাগছে, এরকম একটা বিষয় আছে আর কি। তাছাড়া বাকি বিষয়বস্তু অলমোস্ট সেম আমরা দেখছি। লো লাইটের দিকে ও কিছুটা স্ট্রাগল করে, সেক্ষেত্রে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেয়, আবার নয়েজ রেনও আসে। নাইট মোড অন করে নিলে এগুলো কাট করে, বাট সফটের দিকে চলে যায় অনেকটাই। তবে নাইট মোডেও আমরা প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করি। ভালো লাগবে পোর্ট্রেট মোড, যেখানে আমরা 1x 2x অ্যান্ড 3.5x এ ছবি তুলতে পারবো। আর বলছিলাম টেলিফটো রয়েছে, যেটা অপটিক্যালি জুম দিচ্ছে, সুতরাং এখানে লসলেস জুমে ইভেন আপনারা পোর্ট্রেটেও ভালো শার্পনেস ডিটেলের সাথে ছবি পাবেন। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগে না, এজ ডিটেকশনে একেবারে ক্রিটিক্যাল জায়গা ছাড়া মিসপ্যাচ করতে আমি দেখিনি। কালার টোনটাও ঠিকভাবে ধরে রাখতে পারছে, ফেস ওভার ব্রাইট কিংবা সফট এ ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তবে 3.5x এর যে জুমের যে ছবিগুলো, ওগুলো বরং আরও বেশি ভালো লেগেছে আমার কাছে। যারা আমার মতো বেশি শুকনো মানুষ, এদেরকে দেখবেন যে হাই ফোকাল লেন্থের ছবিতে
দেখতে একটু হেলদি লাগে, একটু সুন্দর লাগে আর কি। এরপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটাতেও কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায় প্রিভিয়াস জেন থেকে। আপনারা এখানেও ওই একই রকম মেন ক্যামেরার মতো কিছুটা ডিটেল বেশি দেখবেন এবং ওই কালারের ব্যাপারটা আছে, এখানেও কালারটা একটু ভাইব্রেন্ট মনে হবে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেলফি লাভারদের ভালো লাগার কথা খুব সহজেই, কারণ এটা বেশ সুন্দর টাইপের ছবি দেয়, একটু ব্রাইট করার প্রবণতা আছে, একটু সফট করে প্রেজেন্ট করে, আর ছবিতে শার্পনেস ডিটেলও ভালো। ডাইনামিক রেঞ্জ একদম মেইন ক্যামেরার মতো অতটা ওয়াইড না, বাট ওকে, মানে এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন অ্যারাউন্ড 40K তে কিনলেও। তবে দুঃখিত সুরে বলতে হয়, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 60 fps এ। 60 fps এর মজা ঠিকই পাচ্ছি, কিন্তু যদি কিনা এখানে 4K পেয়ে যেতাম তাহলে সেটা আরো বেশি কাজের হতো। যারা ব্লগিং করেন তাদের জন্য এই ব্যাপারটা খুব কাজে লাগতো আর কি। এখন রেজলিউশন কিছুটা হারাতে হচ্ছে। অন্যদিকে ব্যাক সাইডের ক্যামেরায় আপনি 4K তো পাচ্ছেন, 60 fps পাবেন না আবার। 4K কোয়ালিটি ভালো আছে, কিন্তু জিটারিং কিছুটা পেয়েছি। শার্পনেস ডিটেল ভালো, বাট আপনি হেভি মুভমেন্ট করলে জিটারিং পাবেন, আর এক্সপোজার কন্ট্রোলিংয়েও এখানে কিছুটা টাইম নেয়, যেটা স্মার্টফোনের ক্ষেত্রে আমরা অহরহ দেখি। আর একটু কম হলে চোখে পড়তো না তেমন একটা আর কি, বিষয় হচ্ছে এই। তবে সব মিলে এর ক্যামেরাকে আমরা যদি মানে ধরুন অ্যারাউন্ড 40K তে কিনি বা একটু 40 নিচে এটা আসবে ফোন, তখন গিয়ে ওই জায়গায় আমি বলতে পারি লাইক 38-39 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের ক্যামেরা স্মার্টফোন হিসেবে অবশ্যই চয়েস লিস্টে রাখা উচিত। জাস্ট ভিডিওর ক্ষেত্রে যে দুর্বলতা আছে সেটা তো আমি অলরেডি ক্লিয়ার করলামই। তো যেটা বোঝা যাচ্ছে, সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এই স্মার্টফোনটা ওকে, আপনি আপনার চয়েস লিস্টে অবশ্যই এটাকে রাখতে পারেন অ্যাজ এ ক্যামেরা স্মার্টফোন। বাট সুন্দর ছবি কার তুলবেন? আপনার নিজের অথবা আপনার বন্ধুর। তো সেক্ষেত্রে আপনার নিজেকেও তো সুন্দর লাগতে হবে, আর সুন্দর লাগার জন্য আমাদের টাইজোতে কিন্তু আপনাদের জন্য দারুণ সব কালেকশন চলে আসছে। টাইজো আমাদের একটা লাইফস্টাইল ব্র্যান্ড, যেখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে এখন বিভিন্ন গ্যাজেটস আইটেমও আপনারা পেয়ে যাবেন, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, সব কিছুই, যেগুলো সব ভালো ভালো ব্র্যান্ডের, মানে উল্টাপাল্টা ব্র্যান্ডের কোনো জিনিস আমরা ওখানে রাখিনি। তো আপনারা কাপড় চোপড় যদি কিনেন, এগুলোতে 10% ডিসকাউন্ট পাবেন সবসময়, জাস্ট SAM10 এই কুপনটা ব্যবহার করলেই। কিন্তু গ্যাসের আইটেমগুলোতে ওইগুলোতে আসলে ভাবে ডিসকাউন্ট রাখা সম্ভব হয়নি, কারণ ওগুলো আমরা তো প্রোডাকশন করি না। কাপড়গুলো আমরা প্রোডাকশন করতে পারি, যেখানে ডিসকাউন্ট দেওয়া পসিবল। বাট মার্কেটে সবার চাইতে কম প্রাইসেই রয়েছে, এটুকু শিওর, আর সবগুলোতে ওয়ারেন্টি প্রোডাক্ট রয়েছে। তো যারা কিনতে চাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন। এবার যদি একটু পারফরমেন্সের জায়গাটাতে আসি, স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 4, UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর এই ফোনটা 8 এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টে পাবেন আপনারা, 128 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। নাথিংয়ের না উচিত কি জানেন, এই 128 না রাখা এবং 256 থেকে শুরু করে 512 পর্যন্ত যাওয়া, বাট ওরা সে কাজটা করে না। 128 শুনলেও গরিব গরিব মনে হয় আর কি। ইভেন আপনি 41K তে এই স্মার্টফোন বা 40K তে যদি এই ডিভাইস কিনেন, আপনার কাছে 128GB কম মনে হবে না? আমার কাছে তো কম মনে হয়। সো মানে এই পারফরমেন্সের জায়গাটায় এসে আমার মানে দাম অনুযায়ী মনে হয় ম্যাচ করতেছে না আর কি। তখন গিয়ে মনে হয় আমি এই ফোন 36, 37, 38 হাজার মধ্যে কিনলে ওকে। এখন স্ন্যাপড্রাগন 7S Gen 4, এটা নিয়ে নতুন করে তো বলার কিছু নেই, অনেক স্মার্টফোনের সাথে অলরেডি আপনারা ব্যবহার করছেন, জানেন যে এটা কেমন। একটা মিড রেঞ্জ টু হাই মিড রেঞ্জ, এই পথের মাঝামাঝি একটা এসওসি বলা যায়, হাইব্রিড রেঞ্জেরও বলা যায় না। তো এটা দিয়ে ডে টু ডে টাস্ক ভালোভাবে সামলানো যায়। অন্যদিকে নাথিং এর ইউআই আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগে, ইভেন আমার কাছেও নাথিং এর ইউআই খুবই ভালো লাগে, যে যথেষ্ট লাইট মনে হয় দেখতে, বাট ম্যাক্সিমাম ফিচার্সগুলোই রয়েছে। ক্লিন ইউআই, ঝই ঝামেলা নেই, সেই জায়গা থেকে ভালো রেজাল্ট দেয়। তাছাড়া বাঘ ভাল্লুকের দেখা তেমন একটা পাওয়া যায় না। ওরা আপডেটের ব্যাপারগুলো খুব মানে রিসেন্টলি কন্টিনিউ করা ট্রাই করে, সেই জায়গাটাও ঠিক আছে। আবার এই স্মার্টফোনটাতে আপনারা তিনটা আপডেট কিন্তু পাবেন মেজর আপডেটের ক্ষেত্রে, হ্যাঁ। সো 3টা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করতে দেখবেন এর পরবর্তীতে। এখন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রান করছে, নাথিং ওএস 4.1 রান করছে। তো ইউআই নিয়ে কোনো ধরনের কমপ্লেন আমার নেই, এবং যথেষ্ট স্মুথ প্লাস ফাস্ট রেজাল্ট দিচ্ছে, আর র্যাম ম্যানেজমেন্টও ভালো। 8GB র্যাম হলেও ওইটা নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন না, অসন্তুষ্ট হবেন 128GB নিয়ে স্টোরেজ নিয়ে। সো আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই আমি ডে টু ডে লাইফে ব্যবহার করবো, নর্মালি ইউজ করবো, আমি মাল্টিটাস্কিংয়ে টুকটাক কাজবাজ করি, দেন আমি বলবো ভাই এই চিপ আপনাকে যথেষ্ট ভালোভাবে সামলে নিতে পারবে, খুব একটা গরমও হয় না এই ফোনটা। বাট আপনি যদি বলেন আমি ভাই এই বাজেটে গেমিংয়ের জন্যই কিনবো, তাহলে আমি বলবো এই ফোনটা বাদ দিয়ে আপনি অন্য ফোন কিনেন, আরও বেটার চিপ এক্সিস্ট করে এরকম ডিভাইস রয়েছে গেমিংয়ের জন্য, তখন এটা কেনার কোনো দরকারই নেই। এখন আপনার দরকার ব্যালেন্স ফোন, যেখানে ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরমেন্স অ্যাভারেজ মোটামুটি থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো, সেই ক্ষেত্রে আপনি আপনার চয়েসে রাখতেই পারেন। হ্যাঁ, তারপর আমরা এই স্মার্টফোনটা দিয়ে বেশ কিছু একটা গেম প্লে করে দেখছি। আসলে স্ন্যাপড্রাগন 7S Gen 4 থেকে যা আসার কথা এক্স্যাক্টলি সেই রেজাল্টই আমরা দেখেছি। আপনি যদি খুব হাই গ্রাফিক্সের গেম টেম না খেলেন, সেক্ষেত্রে এটা কিন্তু সুপার স্টেবল রেজাল্টই ধরে রাখতে পারে। বাট গেনশন ইম্প্যাক্ট কিংবা পাবজির মতো গেমগুলো, পাবজিও মোটামুটি স্টেবল রেজাল্ট এটা দিতে পারে, কিন্তু গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে দেখলাম যে ও মোটামুটি ভালোই মানে প্রেশার নিচ্ছে, এবং ফ্রেম রেটটাও মোটামুটি ফ্ল্যাক্সুয়েট করে আর কি। আমরা 60 FPS ট্রাই করেছি, 30 FPS খেললে ওকে আছে, খেলা যেতে পারে। এই গেমিংয়ের জন্য আমি আবার বলবো এই ফোনটাকে আপনি 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটে চয়েস লিস্টে না রাখলে বেটার। দাম অনুযায়ী অ্যাজ এ আনঅফিসিয়াল ডিভাইস পারফরমেন্সের জায়গায় দুর্বলতা রয়েছে, এটুক আমি বলবোই। এরপর যদি আসি ব্যাটারিতে, এইটার দুইটা টাইপ হয়, 5080 mAh এবং 5400 mAh। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনারা 5400 mAh পাবেন, 50 ওয়াটের চার্জিং সিস্টেম। এখন এই ব্যাটারিটা এই যুগে এসে মনে হবে যেন অনেকটাই ছোট, খুব স্বাভাবিক অর্থেই, যদিও আমরা স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতেও এখনো 5000ই দেখছি, কিছু করার নেই। বাট হ্যাঁ, এই ফোন
অলমোস্ট 7.5 ঘন্টার মতো এসওডি দিতে পারে যদি নর্মাল ইউজার হয়ে থাকেন। হেভি ইউজার হয়ে থাকলে আর কিছুটা কম পাবেন, 6 ঘন্টা প্লাস পেতে পারেন এরকম। একদিন চালানো যায় টেনে টেনে ঠিকঠাকভাবে, তবে একদিন প্লাস এটা বলাটা ভুল হবে। চার্জার যেটা আছে 50 ওয়াট, ওকে, ওটা নিয়ে আমার কমপ্লেন নেই, ওটা ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার ডিসপ্লে, এটা মোটামুটি ফাস্ট অ্যাকুরেট। আমাদের এতদিনের ব্যবহারে আমরা কখনো কোনো সমস্যা ফেস করিনি এই জায়গায়। হ্যাপটিক ফিডব্যাক আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, মানে মোটামুটি টাইট, ওকে। স্টেরিও স্পিকারের কোয়ালিটি ভালো, লাউড ক্লিয়ার সাউন্ড দেয়। ডেপথ আর একটু বেটার হতে পারতো, যতখানি মানে হয় কি পাতলা ফোনগুলোতে ডেপথ কম পাওয়া যায়, মোটা ফোনগুলোতে কিন্তু মোটামুটি একটু সাউন্ডের একটা ডেপথের ব্যাপার থাকে স্পিকারটি মানে ওকে থাকলে আর কি। সো এটার ক্ষেত্রে ডেপথটা এখানে মোটামুটি ভালো, এটা একটু কম আর কি। এই নেটওয়ার্ক রিসিপশনে কোনো প্রবলেম নেই, ম্যাপিং ইউজ করে এই ধরনের অ্যাপগুলো চালাতেও কোনো প্রবলেম নেই। সো নাথিং ফোন 4A আমি বলবো তারাই চয়েস করবেন যারা একটু ব্যালেন্স টাইপের ফোন চান এবং ক্যামেরাতে আপনার মেইন প্রায়োরিটির দিকে থাকে, তারা দেখেন। কিন্তু দাম যদি 40-এর নিচে চলে আসে, 38-এর আশেপাশে আসে, তখন গিয়ে দেখলে পরে আমার মনে হয় ঠিকঠাক হয়। এখনও দামটা বেশি লাগে আমার কাছে আর কি। বাট আপনারা গ্লোবালি মার্কেটের অবস্থা তো জানেন যে কী অবস্থা, সেই জায়গা থেকে আসলে অনেক কিছু মেনে নিতে হইতেছে। এই কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের টাইজো থেকে এখন আপনারা গ্যাজেটস প্লাস হচ্ছে গিয়ে যে নতুন যে কালেকশন চলে আসে সেগুলো দেখতে পারেন। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।